সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ এবং অন্যান্য যারা আছেন, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে আমাদের আসলে টপিক হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের উপর কমন ভাইবা প্রশ্ন এবং তার অ্যান্সার্স। আমি কিছুটা বলে নেই। এই প্রশ্নগুলো আমি সবই এমবিবিএস লেভেল এবং কিছু কিছু ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট পরীক্ষার্থী যারা পরীক্ষা ফেস করেছেন তাদের কাছ থেকে নেওয়া, এবং এখানে বেশিরভাগ প্রশ্নেরই কিছু অ্যান্সার লেখা আছে। আমি চেষ্টা করব এই ক্লাসটা 1 ঘন্টা বা 1 ঘন্টা 10-15 মিনিটে শেষ করতে। বেশি লম্বা আসলে হয়ে গেলে অসুবিধা হয়। তো যেখানে অ্যান্সার গুলো একটু বলা দরকার বলে দিব, আর কোনো কারণে যদি অ্যান্সার সময়ে ঘাটতি আমি প্রশ্নগুলো দেখাবো। তো তোমাদের সবার জন্য শুভকামনা। আমি শুরু করছি। তো রেসপিরেটরি সিস্টেমের প্রশ্ন আসলে খুবই কমন এবং অনেক প্রশ্ন আছে। তো শুরু হয় সাধারণত, রাকিব শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে সাধারণত শুরু হয় হোয়াট আর দ্য প্রেজেন্টিং প্রবলেমস ইন রেসপিরেটরি সিস্টেম। তো অনেকগুলো প্রেজেন্টিং প্রবলেম থাকতে পারে, আমাদেরকে এখান থেকে হাইলাইট করতে হবে যে কোনগুলো কমন। যেমন আমি যদি নামগুলো পড়ি, একটু দেখো তোমরা। কাফ, স্পুটাম প্রোডাকশন, শ্বাসকষ্ট রেসপিরেটরি ডিস্ট্রেস ও ডিসনিয়া, স্ট্রাইডর, হেমোপ্টাইসিস, চেস্ট পেইন, ক্লাবিং, হুইজ, অনেক সময় ইনসিডেন্টাল পালমোনারি নডিউল। আমরা রুটিন টেস্ট এক্সরে করতে গিয়ে একটা নডিউল পাওয়া যায়, সেটাও একটা প্রেজেন্টেশন, ওটা ইভালুয়েট করতে হয় কোনো কোনো ক্ষেত্রে। প্লোরাল ইফিউশন, রেসপিরেটরি ফেইলিউর, ফিভার, রাইগর এন্ড নাইট সোয়েটস, ওয়েট লস, স্লিপিনেস এন্ড নেক সুয়েলিং, এগুলো নিয়ে রেসপিরেটরি সিস্টেমে ডিজিজ প্রেজেন্ট করতে পারে। এখান থেকে সবকটা হয়তো বলা হবে না। কাফ, স্পুটাম, রেসপিরেটরি ডিস্ট্রেস, হেমোপ্টাইসিস, চেস্ট পেইন, প্লোরাল ইফিউশন, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। আমরা নেক্সট যদি আগাই, আমরা কাফের ব্যাপারে একটু ইম্পর্টেন্স দেই, যে ড্রাই কাফ হয়। শুধু ড্রাই কাফ অনেকেই নিয়ে আসেন, প্রশ্ন এভাবে করা হয় যে ড্রাই কাফ নিয়ে আসলে কি চিন্তা করবো আমরা। ড্রাই কাফের আমরা কতগুলো কমন কজ যেগুলো আছে সেগুলা এখানে লিখেছি। যেমন অ্যাকিউট ব্রঙ্কাইটিস, ইউজুয়ালি প্রথম দিক দিয়ে ড্রাই কাফ হয়। লং স্ট্যান্ডিং হইলে একটু যদি হয় তাহলে পুরুলেন্ট হতে পারে, প্রোডাক্টিভ। সিওপিডি, ইউজুয়ালি প্রথম দিক দিয়ে ড্রাই কাফ হয়, যদি লং স্ট্যান্ডিং হয় সেটা পুরুলেন্ট হতে পারে। ব্রঙ্কিয়াল অ্যাজমা, ইউজুয়ালি ড্রাই কাফ হয়। নিউমোনিয়ার আর্লি স্টেজ পেইনফুল ড্রাই কাফ নিয়ে আসে। ডিস্ট্রেসিং কাফ নিয়ে আসে হচ্ছে আইএলডি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। আমরা অনেক সময় প্রেশারের জন্য এসি ইনহিবিটর দেই। যারা এসি ইনহিবিটর খান, ইউজুয়ালি যারা ফিমেল, তাদের ক্ষেত্রে এসি ইনহিবিটর ড্রাই কাফ প্রোডাকশন করে। হুপিং কাফ, পার্টোসিস, হুপিং কাফ ড্রাই কাফ নিয়ে আসে। এবং কোভিড-19 এখন ড্রাই কাফ নিয়ে আসেন, আমরা এটা যোগ করতে পারি সাথে। তাহলে হোয়াট আর দ্য কজ অফ ড্রাই কাফ, এই কজগুলো বলতে হবে। নেক্সট, এই প্রশ্নটা বিভিন্ন সময় পোস্ট গ্রাজুয়েশনে, বিশেষ করে এমসিপিএস, এফসিপিএস বা এমডিতে রিটেনেও এসেছে অনেকবার, এবং ভাইভাতেও ফ্রিকোয়েন্টলি করেন। ক্রনিক কাফ উইথ নর্মাল ক্লিনিক্যাল এক্সামিনেশন এন্ড টেস্ট এক্সরে নর্মাল, এরকম একটা পেশেন্ট যদি চলে আসে, আমরা কি কি চিন্তা করব? এখানে প্রথমেই কাফ ভেরিয়েন্ট অ্যাজমা, অ্যাজমার কথা আগে আসবে। তারপর হচ্ছে যাদের ক্রনিক সাইনোসাইটিস বা রাইনাইটিস থাকে, সাইনোসাইটিস, তাদের ক্ষেত্রে পোস্ট নেজাল ড্রিপ সিনড্রোম দ্বিতীয় নম্বরে আসবে। যাদের যাদের জার্ড যাদের আছে, তাদের রিকারেন্ট এসপিরেশন হয়, তাদের ক্ষেত্রে অনেক সময় এরকম ক্রনিক কাফ নিয়ে আসে এবং সেটার এক্সামিনেশন নর্মাল পাওয়া যায়। এসি ইনহিবিটর আমরা আগেও বলেছি, বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে কাশ নিয়ে আসছে এবং সেটা এক্সরে এবং চেস্ট এক্সামিনেশন নর্মাল পাওয়া যায়। হুপিং কাফ,
endobronchial tumor, benign or malignant, foreign body in case of child, and ILD. এগুলো হচ্ছে ক্রনিক কাফ নিয়ে আসবে উইথ নর্মাল এক্সরে এন্ড নর্মাল ক্লিনিক্যাল এক্সামিনেশন। তারপর হচ্ছে কাফ প্রোডাকশন, পুরুলেন্ট কাফ। পুরুলেন্ট কাফের কতগুলা কমন কজ আমরা আগে বলে নিব। ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন: ব্রঙ্কিয়েকটেসিস, লাং অ্যাবসেস, সিস্টিক ফাইব্রোসিস, নিউমোনিয়া, এগুলো কমন কজ। আর লেস কমন কজগুলোর মধ্যে হচ্ছে সিওপিডি, একটু যদি লম্বা সময় এক্সাজারবেশন থাকে, সাথে ইনফেকশন থাকে, সেটা পুরুলেন্ট কাফ নিয়ে আসে। ব্রঙ্কিয়াল অ্যাজমা যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন দিয়ে এক্সাজারেট হয়, অনেক সময় এটা পুরুলেন্ট হতে পারে। এবং পালমোনারি টিউবারকুলোসিস, দিজ আর দ্য কজেস অফ পুরুলেন্ট কাফ। আমরা প্রথম চারটা আগে বলবো। এভাবেও প্রশ্নটা হতে পারে যে ফাউল স্পেলিং কাফের কজ। সেই ক্ষেত্রে ওই পুরুলেন্ট কাফের মধ্যেই যেগুলা ব্রঙ্কিয়েকটেসিস, লাং অ্যাবসেস এবং সিস্টিক ফাইব্রোসিস, ইউজুয়ালি ইট ইন্ডিকেটস এনোরেবিক ইনফেকশন। এনোরেবিক ইনফেকশন যখন হয় তখন ফাউল স্পেলিং কাফ। তারপর একটা কমন প্রেজেন্টেশন চেস্ট পেইন ইন রেসপিরেটরি ডিজিজ। চেস্ট পেইন আসলে প্যাথোফিজিওলজি চিন্তা করলে তিনটা কারণে হয়। রেসপিরেটরি কজ বলছি আমরা, অন্য সিস্টেম নয়। এখানে চেস্ট পেইন অনেক কারণ হতে পারে, কার্ডিয়াক কজ বা অন্যান্য কারণে। আমরা এখানে রেসপিরেটরি সিস্টেমের কজ যদি চিন্তা করি, সেই ক্ষেত্রে তিনটা প্যাথোলজি। একটা হচ্ছে প্লোরাল পেইন, ভিসারাল প্লোরা পেইন ইনসেনসিটিভ, চেস্ট ওয়ালের পেইন, সেটাও পেইন নিয়ে আসে, এবং মিডিয়াস্টিনাল পেইন বা সেন্ট্রাল চেস্ট পেইন, বা এটা রেসপিরেটরি কজে যেগুলো আসে। তো আমরা এই পেইন যদি একটু ইলাবোরেট করি, পেইনের কজ গুলা চলে আসে প্লোরাল পেইন। ইউজুয়ালি মানে প্যারাইটাল প্লোরা ইজ পেইন সেনসিটিভ। তো প্যারাইটাল প্লোরার ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম? প্লোরাল পেইনটা হয় শার্প হবে, স্টেবিং হবে। এটা অনেক সময় প্রশ্ন করে যে প্যারাইটাল প্লোরার পেইন কেমন হবে? শার্প, স্টেবিং, নাইফ লাইক, মনে হবে যে ছুরি দিয়ে কেটে ফেললো, একদম শার্প নাইফ লাইক। ওয়ার্সেন ইন ইন্সপিরেশন অর কাফিং, এটা হচ্ছে ক্যারেক্টার অফ প্লোরাল পেইন। তো পেইনের যদি আমরা একটু ডিস্ট্রিবিউশনটা জানি, একটু আমি সংক্ষেপে বলছি। এটা আপার 6 রিবের প্লোরা যদি ইনভলভ হয়, এটা লোকাল পেইন হয়। লোকাল পেইন বলতে রিবের উপরে বা রিবের পাশাপাশি চাপ দিলে ব্যথা পাবে। এবং প্লোরা ওভার সেন্ট্রাল ডায়াফ্রাম, এই সেন্ট্রাল ডায়াফ্রামের যে প্লোরা, প্যারাইটাল প্লোরা, এটা যদি ইনভলভ হয়, সেটা হচ্ছে আসলে রেফার্ড পেইন হয়, টিপ অফ দা শোল্ডার এন্ড নেকে যায়। এবং লোয়ার 6 রিব এবং পেরিফেরাল যে প্লোরা, ডায়াফ্রামের উপরে যে প্লোরা আছে, সেটার যদি ইনভলভ হয়, সেটা আপার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসে। তো প্লোরাল পেইনের কজ কি হতে পারে? পালমোনারি ইনফার্কশন অর এম্বুলিজম, কমন কজ। নিউমোথোরাক্স, লাং ক্যান্সার এন্ড নিউমোনিয়া, এগুলোতে প্লুরিসি হয়। প্লুরিসি হলে প্লোরাল পেইন হয়। তাহলে প্লোরাল পেইনের ক্যারেক্টার এবং কজ ইম্পর্টেন্ট। এন্ড দেন চেস্ট ওয়ালের পেইন। চেস্ট ওয়াল আমাদের স্কিন, মাসেল, ইন্টারকোস্টাল মাসেলস এবং রিবস, এগুলা ইনভলভ থাকে। যেমন মাসকুলোস্কেলেটাল পেইন, যে কোনো ট্রমা বা ফোর্সফুল কাফিং হলে চেস্ট ওয়ালের পেইন হতে পারে। রিব ফ্র্যাকচার, সেটা হতে পারে ট্রমা অথবা নন ট্রমাটিক হতে পারে, যেমন ম্যালিগনেন্সি, মেটাস্টেটিক লিশনস, মাল্টিপল মাইলোমা, এগুলো তো রিব ফ্র্যাকচার হয়। তারপর হচ্ছে ইনফেকশন, ব্যাকটেরিয়াল, ভাইরাল ইনফেকশন, কক্সিকি বি ভাইরাল ইনফেকশন, বর্নহম ডিজিজ বলে। টিট সিনড্রোম, এটা কমন, একেবারে আনকমন না। টিট সিনড্রোম অনেকেই চেস্ট পেইন নিয়ে আসে। ইডিওপ্যাথিক কোস্টোকন্ড্রাইটিস, এটা কোস্টোকন্ড্রাল জাংশনে ব্যথা হয়, চেস্ট পেইন বলে। আমরা ওখানে যখন কোস্টোকন্ড্রাল জাংশনে প্রেস করব, তখন এটা টেন্ডারনেস বোঝাবে। তারপরে যদি আমরা বলতে চাই যে সিঙ্গেলস বা হারপিস জোস্টার ইনফেকশন চেস্ট পেইন নিয়ে আসতে পারে, যদি ইন্টারকোস্টাল নার্ভ ইনভলভ করে। তারপর হচ্ছে মেলিগনেন্সি যদি চেস্ট ওয়ালকে ইনভেশন করে বা রিবকে ইনভেশন করে, ইরোশন করে, অথবা ইন্টারকোস্টাল নার্ভকে যদি ইনভলভ করে, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, তখন কিন্তু চেস্ট ওয়ালের পেইন নিয়ে আসতে পারে। এন্ড পেনকোস টিউমার, পেনকোস সিনড্রোম নিয়ে আসতে পারে।
এগুলো হলো চেস্ট ওয়ালের পেইন, চেস্ট পেইনের কজ। দেন mediastinal pain, and mediastinal pain usually respiratory cause malignancy, lymph node involvement করলে বা mediastinal structure কে ইনভলভ করলে mediastinal pain হতে পারে। আমরা কাফ পড়লাম and চেস্ট পেইন পড়লাম। দেন খুব কমন প্রশ্ন ইন ভাইবা যে হেমোপ্টাইসিস উইথ নরমাল চেস্ট এক্সরে। আসলে হেমোপ্টাইসিসের কজ ধরতে পারে, ডেফিনিশন ধরতে পারে, এটা কমন প্রেজেন্টেশন। হ্যাঁ, তা এভাবেও অনেকভাবে ধরে। আমরা একটু যেভাবে পরীক্ষাতে যাদের জন্য একটু সমস্যা হয় সেই প্রশ্নগুলো এখানে নিয়ে আসছি। হেমোপ্টাইসিস উইথ নরমাল চেস্ট এক্সরে, এরকম একটা প্রশ্ন করলে আমরা কি লিখবো বা কি বলবো? সেটা হচ্ছে এন্ডোব্রঙ্কিয়াল টিউবারকুলোসিস, এন্ডোব্রঙ্কিয়াল টিউমার both benign and malignant, dry cough, dry bronchiectasis, HHT, hereditary hemorrhagic telangiectasia, এটা একটা ভাস্কুলার অ্যানোমালি, এটাও হেমোপ্টাইসিস নিয়ে আসে, কিন্তু চেস্ট এক্স নরমাল পাবো। পালমোনারি ইনফার্কশন অনেক ক্ষেত্রে এক্সরে নরমাল থাকে, আমরা তার হেমোপ্টাইসিস পাই। ব্লাড ডিসঅর্ডারস যেমন লিউকেমিয়া, হেমোফিলিয়া, অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি, এই কন্ডিশনগুলোতে হেমোপ্টাইসিস নিয়ে আসবে, বাট আমরা তার চেস্ট এক্স নরমাল পাবো। তাহলে আমরা যদি একটু সিকুয়েন্সিয়ালি বলতে চাই, আমার মনে হয় ড্রাই ব্রঙ্কিওলটিস দিয়ে শুরু করলে এন্ডোব্রঙ্কিয়াল টিবি, মানে লাং প্যারেনকাইমাকে ইনভলভ করে নাই টিউবারকুলোসিস, এন্ডোব্রঙ্কিয়াল টিবি, এন্ডোব্রঙ্কিয়াল মেলিগনেন্সি, এন্ডোব্রঙ্কিয়াল অ্যাডেনোমা, এইগুলাতে হচ্ছে আমরা হেমোপ্টাইসিস থাকবে, বাট চেস্ট এক্স নরমাল থাকবে। এইরকম একটা প্রশ্ন আমাকে কেউ কেউ বলেছে যে রেসপিরেটরি কজ অফ এট্রিয়াল ফিব্রিলেশন এর সময় ধরে, এরকম এটা আমরা জানি সবাই, যেমন নিউমোনিয়া ইনফেকশন, যেটা নিউমোনিয়া এবং পালমোনারি এম্বোলিজম, এই দুইটা রেসপিরেটরি কজে এট্রিয়াল ফিব্রিলেশন হয়। কিছু টার্ম যেমন বুলা এন্ড ব্লেবের পার্থক্য পরীক্ষা আসে ধরে অনেক সময়, এটা এক্সরেতে দেখা যায়। আসলে বুলা ইনভলভ করবে হচ্ছে, এটা দুইটাই হচ্ছে এয়ার ফিল্ড স্পেস উইথ থিন মার্জিন। এটা বুলা হচ্ছে লাং প্যারেনকাইমাতে, আর ব্লেব হচ্ছে প্লুরা এবং লাং এর মাঝে, সাবপ্লুরাল ব্লেব বলে, ঠিক আছে, সাবপ্লুরাল ব্লেব। এটা হচ্ছে ভিসারাল প্লুরার নিচে থাকে এবং ভিসারাল প্লুরা এবং লাং প্যারেনকাইমার মাঝে এয়ার স্পেস, এয়ার ফিল্ড কেভিটি থাকে। আর একটা টার্ম এক্সরেতে ধরে লো ফ্লাড ডায়াফ্রাম, এটা বলতে কি বুঝো দেখাইতে বলে, অবশ্যই এটা এক্সরে দেখাইলে ভালো। এটা লো, এটা আমরা নরমাল ডায়াফ্রামের যে অ্যাটাচমেন্ট, অ্যান্টিরিয়রলি 6 রিব, ল্যাটারালি হচ্ছে মানে মানে এক্সিলারি লাইনে হচ্ছে 8, এবং পোস্টেরিয়রলি হচ্ছে 10 রিব বরাবর থাকে। এর নিচে যদি আমরা ডায়াফ্রামটা দেখি তখন এটাকে লো বলা হয়। আর ফ্ল্যাট হচ্ছে আসলে পোস্টোফ্রেনিক কার্ডিওফ্রেনিক যে ডোম যেটা আছে ডায়াফ্রামের, এর যে দুইটা অ্যাঙ্গেলকে যদি আমরা এটা জয়েনিং দিই এবং তার যদি ভার্টিক্যালি ডিস্টেন্সটা আমরা মাপি 2.5 সেন্টিমিটারের নিচে হলে এটাকে বলে ফ্ল্যাট। এটা আসলে এক্সরে দেখাইলে ভালো হইতো। যাই হোক, লো ফ্ল্যাট ডায়াফ্রাম কাকে বলে অনেক সময় জিজ্ঞেস করেন এক্সরে। এবার একটা প্রশ্ন ছিল ব্রঙ্কিয়াল অ্যাজমা রিলেটেড রেস্কিউ থেরাপি, একটু হেফাজত হবে, বুঝে নিতে হবে। রেস্কিউ থেরাপি, আসলে রেস্কিউ বলতে উদ্ধার করা বোঝায়। আমরা জানি যে ব্রঙ্কিয়াল অ্যাজমার যে এক্সাজারবেশন গুলা হয় সেটা 3 ধরনের বা 4 ধরনের এক্সাজারবেশন হয়, একটা হচ্ছে মাইল্ড, একটা মডারেট, একটা সিভিয়ার। তো মাইল্ড এবং মডারেট যে এক্সাজারবেশন বা মডারেট টু সিভিয়ার এক্সাজারবেশনে আমরা হসপিটাল এডমিশনকে অ্যাভয়েড করার জন্য ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্টকে ওরাল প্রেডিসোলন দেওয়া হয় 40 to 60 মিলিগ্রাম ওরালি। এটা আপ টু 21 দিন পর্যন্ত, 21 ডেজ পর্যন্ত দেওয়া যায়। ইউজুয়ালি 7 থেকে 10 দিন দেওয়া হয়। এটার উদ্দেশ্য হলো, এটা হচ্ছে ভর্তিটাকে অ্যাভয়েড করা, হাসপাতালে এডমিশনকে অ্যাভয়েড করতে পারা, রেস্কিউ করা, রেস্কিউ থেরাপি। এটা আমরা অনেকগুলো ইন্ডিকেশন আছে, আমি ডিটেলস ইন্ডিকেশনে যাব না, এটা ডেভিডসনে আছে। যেমন সিমটম এবং পিক এক্সপায়ারটরি ফ্লো যদি গ্রাজুয়ালি ওয়ার্সেনিং হতে থাকে, 60% রিডাকশন অফ দা তার পেশেন্টের বেস্ট রেকর্ডেড বেসলাইন থেকে যদি 60% রিডাকশন হয়, তখন এটাকে রেস্কিউ থেরাপি দিতে হবে। যেমন স্লিপ ডিস্টারবেন্স যদি হয়,
কিছু কিছু ক্ষেত্রে মর্নিং সিমটম যদি মিড ডে পর্যন্ত পারসিস্ট করে তাহলে রেস্কিউ থেরাপি দিতে হবে। অনেক সময় ইনহেলার যেগুলো ইউজ করবে, ইনহেলড ব্রঙ্কোডাইলেটরস, এগুলার প্রতি যদি রেসপন্স কমে যায়, তারপরে সিভিয়ার সিমটম যাদের ক্ষেত্রে নেবুলাইজ করতে হয় অথবা ইনজেক্টেবল ব্রঙ্কোডাইলেটর ইউজ করতে হয়, এই কন্ডিশন গুলাতে আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমার রেস্কিউ থেরাপি দিব। তাহলে ওরালি প্রেডনিসোলন 40 to 60 মিলিগ্রাম ডেইলি আপ টু 21 ডেজ পর্যন্ত দেওয়া যায়। এটা সুবিধা কি? এটা সুবিধা হচ্ছে হাসপাতাল ভর্তি হইতে হয় না, অ্যাভয়েড করা যায় অনেক সময়। আর একটা সুবিধা হচ্ছে এভাবে দিলে প্রেডনিসোলন স্টেরয়েডকে আমরা জানি যে লং টার্ম যদি স্টেরয়েড দেয় সেটা টেপার করতে হয়, এখানে টেপার করতে হয় না এবং হাসপাতাল এডমিশনটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। তো লম্বা সময় যদি আমরা স্টেরয়েড দেই, এটা রেস্কিউ থেরাপি অ্যাজমা। লম্বা সময়ে স্টেরয়েড দিলে কি হতে পারে? সেকেন্ডারি কুশিং হতে পারে, স্টেরয়েড ইনডিউসড কুশিং। আর লম্বা সময় দিয়ে যদি আমরা সাডেন উইথড্র করি স্টেরয়েড, তাহলেও সমস্যা, ওখানে কিন্তু গ্রাজুয়াল টেপার করতে হয়। সাডেন উইথড্র করলে হাইপোথ্যালামো পিটিউটারি অ্যাড্রেনাল এক্সিস যেটা, এটা সাপ্রেশন হয়। সাপ্রেশন হলে অ্যাড্রেনাল ফেইলিউর, অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, অ্যাড্রেনাল ক্রাইসিস হতে পারে। এটা একটা একুট মেডিকেল ইমার্জেন্সি। সো স্টেরয়েড যদি আমরা লম্বা সময় দেই তাহলে এটা উইথড্র করতে হবে গ্রাজুয়ালি। এটার একটা প্রোটোকল আছে, এটা এখানে আলোচনার বিষয় নয়। এখানে রেস্কিউ থেরাপি কি, ইন্ডিকেশন কি, লং টার্ম স্টেরয়েড দিলে কি সমস্যা হয়, অনেক সমস্যা হয়, তার মধ্যে কুশিং সিনড্রোম হয়, এবং আমরা যদি সাডেন উইথড্র করি তখন অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হতে পারে। নেক্সট, দেন আয়াট্রোজেনিক কুশিং, স্টেরয়েড দিলে আয়াট্রোজেনিক কুশিং হয়। এটার ইউজুয়াল কমন প্রেজেন্টেশন কি থাকে? হাইপারটেনশন, diabetes mellitus, peptic ulcer disease, muscle weakness, fatigue, proximal muscle wasting, back pain, osteoporosis, easy bruising, thin skin, and weight gain, এগুলা সবই হচ্ছে আয়াট্রোজেনিক কুশিং এর ফিচার। আর একটা প্রশ্ন হচ্ছে যে রঙ্কাই অ্যাজমাতে কি রকম পাওয়া যায়, মানে রঙ্কাইয়ের টাইপটা কেমন? তো এটা আসলে ইউজুয়ালি এক্সপাইরেটরি and polyphonic multiple wheezing sound together, এটা polyphonic রঙ্কাই পাওয়া যায়। এক্সপাইরেটরি and solitary wheeze যেটা পাওয়া যায়, এটা হচ্ছে কার্সিনোমাতে solitary wheeze পাওয়া যায়। তাহলে এক্সপাইরেটরি পলিফোনিক হুইজ পাওয়া যায় অ্যাজমাতে। হোয়াট ইজ ব্রিটেল অ্যাজমা, এরকম একটা টার্ম আছে, পরীক্ষায় অনেক সময় জিজ্ঞেস করে। এটা আসলে আনপ্রেডিক্টেবল অ্যাজমা, এটার কখন কিরকম এক্সাজারবেশন হবে, সিমটম কখন ভালো মন্দ হবে, এবং রেসপন্স ইজ অলসো আনপ্রেডিক্টেবল। এটা হচ্ছে ব্রিটেল অ্যাজমা, রেয়ার ফর্ম এন্ড সিভিয়ার আনস্টেবল unpredictable asthma characterized by wide variation of peak expiratory flow. In spite of heavy doses of steroid, patients had very serious and often life-threatening attacks and difficult to treat this asthma. This is brittle asthma. And pneumonia, আমরা যদি একটা কমন টপিক প্রশ্ন করে যে নিউমোনিয়ার এটিওলজিক্যাল অর্গানিজমের ভেরিয়েশনস ইন নিউমোনিয়া, যেমন ইউজুয়ালি চিলড্রেন ভাইরাসের কারণগুলো হয় চাইল্ডহুডে ইউজুয়ালি, এক্সেপ্ট হচ্ছে কোভিড হয় অ্যাডাল্টে বেশি, বাচ্চাদেরও হতে পারে, অ্যাডাল্টের বেশি হয়। এন্ড ব্যাকটেরিয়াল কজ কিছু এক্সেপশন এখানে দেওয়া আছে, যেমন মাইক্রোপ্লাজমা ইয়াং পিপলের বেশি হয়, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা এল্ডারলিদের বেশি হয়। ইম্পর্টেন্ট হচ্ছে লেজিওনেলা, কুলিং টাওয়ারের আশেপাশে, কুলিং হোটেল, হোস্টেল বা বড় শপিং কমপ্লেক্সে কুলিং টাওয়ার থাকে, তার আশেপাশে এটা লেজিওনেলা থাকে। ক্লেবশোলা হয় অ্যালকোহলিক পেশেন্টদের বেশি। ট্রাভেল রিলেটেড বেশি হচ্ছে সার্স কব, মার্স কব, এগুলো বেশি হয়। এন্ড ফাঙ্গাল ইনফেকশন, ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের বেশি ফাঙ্গাল ইনফেকশন হয়। আর একটা প্রশ্ন, নিউমোনিয়া পেশেন্ট যদি আনকনশাস অথবা কনফিউশনাল স্টেট নিয়ে আসে, হোয়াট আর দ্য পসিবিলিটিস? এটাও একটা কমন প্রশ্ন। এটা হচ্ছে প্রথমে হচ্ছে হাইপোনেট্রিমিয়া হয়, এসআইএডিএইচ হয়। এসআইএডিএইচ সাধারণত লেজিওনেলা নিউমোনিয়া দিয়ে বেশি হয়। তারপরে যদি ব্রেইনে মেটাস্টেসিস, ব্রেইন অ্যাবসেস হয়, সেখানে হতে পারে। তারপরে মেনিনগো এনকেফালাইটিস হতে পারে, সেটাও তোমার
acute confusional state বা delirium নিয়ে আসতে পারে। Pneumonia can cause ARDS with respiratory failure and septicemia or multi-organ failure and hypoglycemia. এই সব কারণে নিউমোনিয়ার পেশেন্ট আনকনশাসনেস নিয়ে বা ডেলিরিয়াম নিয়ে আসতে পারে। আর একটা কমন প্রশ্ন ইউজুয়ালি পেডিয়াট্রিক্সে করা হয়, ব্রঙ্কিউলাইটিস ভার্সাস নিউমোনিয়া। তো ব্রঙ্কিউলাইটিস আসলে হচ্ছে একটা ইনফ্লামেশন ইন দ্য ব্রঙ্কিউল, এন্ড নিউমোনিয়া হচ্ছে লাং প্যারেনকাইমার ডিজিজ। একটা হচ্ছে ব্রঙ্কিউলার ডিজিজ, একটা লাং প্যারেনকাইমার ডিজিজ। ব্রঙ্কিউলাইটিসের কমন ইউজুয়াল কজ হচ্ছে ভাইরাল, নিউমোনিয়া অল অর্গানিজম হতে পারে। ব্রঙ্কিউলাইটিসে হুইজিং বেশি থাকে, নিউমোনিয়াতে কাফ বেশি। ব্রঙ্কিউলাইটিস ইউজুয়ালি লেস টক্সিক, নিউমোনিয়া ইজ মোর টক্সিক। ব্রঙ্কিউলাইটিসের মেইন স্টে অফ ট্রিটমেন্ট হচ্ছে স্টেরয়েড এন্ড ব্রঙ্কোডাইলেটর, আর নিউমোনিয়ার হচ্ছে অ্যান্টিবায়োটিক। ব্রঙ্কিউলাইটিস ইউজুয়ালি চাইল্ডহুডে হয়, নিউমোনিয়া অল এজে হতে পারে। এটা একটা কমন প্রশ্ন, অনেক সময় পরীক্ষা ধরে, আমরা এটা এভাবে বলবো। Another question is suppurative lung disease. নাম জানতে চাই, what are the names of suppurative lung disease? যেমন লাং অ্যাবসেস, ব্রঙ্কিয়েকটেসিস, এমপায়ামা থোরাসিস মানে প্লোরাল স্পেসে পাস জমা হওয়া, টিউবারকুলোসিস এন্ড সিস্টিক ফাইব্রোসিস। দিজ আর দ্য সাপোর্টিভ লাং ডিজিজ। এখন অনেক সময় বলে যে একটা অ্যাবসিস অথবা নিউমোনিয়া ছিল, আমরা তার চিকিৎসা করলাম, সেটা সহজেই ট্রিটমেন্টে রেসপন্স করতেছে না অথবা নন রিজলভিং, অথবা এভাবেও বলতে পারে যে একবার কিছুটা ভালো হইলো আবার রিকারেন্ট হচ্ছে, বারবারে হচ্ছে। এরকম যদি নিউমোনিয়া বা লাং অ্যাবসিস হয়, তার পসিবিলিটিস কি? তাহলে একটা পসিবিলিটি হচ্ছে যদি কোনো কারণে অবস্ট্রাকশন থাকে, অবস্ট্রাকশন বা রিকারেন্ট অ্যাসপিরেশন, মেলিগনেন্সি, ব্রঙ্কিয়াল ট্রিতে অবস্ট্রাকশন থাকলে বারবার নিউমোনিয়া হবে এবং এটা নন রিজলভিং হবে। অ্যাসপিরেশন হলে বারবার হবে। ইনকারেক্ট ডায়াগনোসিস মানে আসলে এটা হচ্ছে ধরো টিউবারকুলোসিস আছে, আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে নিউমোনিয়া চিকিৎসা করলাম, তখনও কিন্তু এটা নন রিজলভিং হবে। ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টের নন রিজলভিং হয় বা পুয়ার রেসপন্স টু দ্য ট্রিটমেন্ট হয়, এবং ড্রাগ রেজিস্ট্যান্ট অর্গানিজম। দিজ আর দ্য নন রিজলভিং causes of non resolving abscess or pneumonia. Then pleural effusion types বলে যে exudative and transudative। তো এটার একটা ডেভিডসনের একটা লাইটস ক্রাইটেরিয়া আছে, কোনগুলা these are indicates exudative, one or more, তিনটার মধ্যে একটা বা তার বেশি থাকলে এক্সুডেটিভ হয়। যেমন এটা ডেভিডসন আসছে, প্লোরাল ফ্লুইডের প্রোটিন যদি সিরাম প্রোটিনের সাথে আমরা রেশিও করি, তাহলে এটা যদি মোর দেন 0.5 হয়, প্লোরাল ফ্লুইড প্রোটিন ইজ টু সিরাম প্রোটিন। প্লোরাল ফ্লুইড LDH ইজ টু সিরাম LDH যদি মোর দেন 0.6 হয়, অর প্লোরাল ফ্লুইড LDH যদি মোর দেন 2/3 অফ আপার লিমিট অফ সিরাম LDH, এটা একটু দেখে নিও। এটা আমরা তখন এক্সুডেটিভ প্লোরাল ফ্লুইড বলবো, লাইটস ক্রাইটেরিয়া। আর একটা টপিক হচ্ছে নিউমোথোরাক্স। নিউমোথোরাক্স আসলে টাইপস ধরতে পারে। তো একটা হচ্ছে স্পন্টেনিয়াস আর একটা হচ্ছে ট্রমাটিক। স্পন্টেনিয়াস যেটা হচ্ছে প্রাইমারি এন্ড সেকেন্ডারি। প্রাইমারি হলো যে কোনো কারণ থাকে না, সেকেন্ডারি কোনো কজ থাকে না। আর সেকেন্ডারি মানে সেকেন্ডারি কজ যেমন টিউবারকুলোসিস, মেলিগনেন্সি, এগুলা থেকে হতে পারে, COPD, এগুলা থেকে স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স, সেকেন্ডারি নিউমোথোরাক্স হতে পারে। আবার অন্যভাবে ক্লাসিফাই করলে ওপেন নিউমোথোরাক্স, ক্লোজ নিউমোথোরাক্স এন্ড টেনশন নিউমোথোরাক্স। তো সেখান থেকে অনেক সময় টেনশন নিউমোথোরাক্স আমাদের প্রশ্ন করতে পারে। Another topic is bronchial carcinoma. What are the types? যদি বলে এখানে adenocarcinoma, small cell carcinoma, squamous cell carcinoma and large cell carcinoma. So small cell carcinoma is known as systemic disease because এটা দেখা গেছে কি আমাদের চেস্টে বা রেডিওলজিক্যাল ডায়াগনোসিসের আগেই অনেক সময় বিভিন্ন জায়গায় মেটাস্টেসিস হয়ে যায়। So it is considered as systemic disease. And what একটা প্রশ্ন হয়, what are the
অনকোলজিক্যাল মেডিকেল ইমার্জেন্সিস, অনকোলজিক্যাল মেডিকেল ইমার্জেন্সিস, চারটা অনকোলজিক্যাল মেডিকেল ইমার্জেন্সি আমাদের ইউজুয়ালি আছে, অনেকগুলো আরো হইতে পারে, চারটা আমরা বলি। একটা হচ্ছে যে যদি ব্রঙ্কিয়াল কার্সিনোমা হয়, সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশন। 2 নম্বর হচ্ছে স্পাইনাল কর্ড কম্প্রেশন, স্পাইনাল কর্ড কম্প্রেশন। 3 নম্বর হচ্ছে আমরা যখন কেমোথেরাপি, ইউজুয়ালি কেমোথেরাপি রিলেটেড নিউট্রোপেনিক সেপসিস, নিউট্রোপেনিক সেপসিস। আর হচ্ছে মেলিগনেন্ট হাইপারক্যালসিমিয়া। এই চারটা এখন এই বিশেষ করে ডেভিডসনে বলা আছে, আরো কিছু থাকতে পারে, এই চারটা বললেই হবে। অনকোলজিক্যাল মেডিকেল ইমার্জেন্সিস, তাহলে সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশন, স্পাইনাল কর্ড কম্প্রেশন, তারপরে হচ্ছে নিউট্রোপেনিক সেপসিস এন্ড হচ্ছে হাইপারক্যালসিমিয়া। দিজ আর দ্য অনকোলজিক্যাল মেডিকেল ইমার্জেন্সিস। ব্রঙ্কিয়াল কার্সিনোমা রিলেটেড কোশ্চেন বলতে পারে যে জেনারেল এক্সামিনেশন ফাইন্ডিং এ কি কি পাবে ব্রঙ্কিয়াল কার্সিনোমা পেশেন্টের, অনেকগুলি বলা যাবে, তো কিছু জানি মিস না, যেমন ক্লাবিং জানি মিস না হয়, এনিমিক থাকতে পারে, ক্লাবিং, নিকোটিন স্টেইন, অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স হয়, গাইনোকোমাসিয়া, ইডিমা। অনেক সময় ব্রঙ্কিয়াল কার্সিনোমা পেশেন্ট নেফ্রোটিক সিনড্রোম নিয়ে আসতে পারে, প্যারানিউপ্লাস্টিক ইডিমা নিয়ে আসতে পারে। পাফিনেস অফ ফেস indicates superior vena cava obstruction with prominent superficial veins. Cyanosis, weight loss, hypertrophic pulmonary osteoarthropathy, এগুলো জেনারেল ফাইন্ডিং এ বলতে হবে। একটা প্রশ্ন commonly asked, what are the paraneoplastic features of bronchial carcinoma? অনেকগুলি আছে, গ্রুপ করে মনে রাখতে পারলে ভালো। যেমন এন্ডোক্রাইন হচ্ছে SIADH, হাইপারক্যালসিমিয়া, তারপরে হচ্ছে একটোপিক ACTH, এরকম। নিউরোলজিক্যাল হচ্ছে পলিনিউরোপ্যাথি, মাইলোপ্যাথি, এটন লাম্বার মাইস্থেনিয়া সিনড্রোম, সেরিবেলার ডিজেনারেশন, এগুলো নিউরোলজিক্যাল প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম। এন্ড আদার্সের মধ্যে নেফ্রোটিক সিনড্রোম, ইউসোনোফিলিয়া, হাইপারট্রফিক পালমোনারি অস্টিওআর্থ্রোপ্যাথি, ক্লাবিং, ঠিক আছে, ডার্মাটোমায়োসাইটিস, পলিমায়োসাইটিস, এগুলো হচ্ছে প্যারানিউপ্লাস্টিক। প্যারানিউপ্লাস্টিক মানে হচ্ছে যে কোনো, আমরা যদি সলিড মেলিগনেন্সি বলি, ইউজুয়ালি সলিড মেলিগনেন্সির প্রেজেন্টেশন 3 রকম হয়, 3 টাইপস। এটা হচ্ছে লোকাল ইফেক্টে, যদি ধরো ব্রঙ্কিয়াল কার্সিনোমা যদি বলি আমরা, এটা যদি লোকালি ইনভেশন করে বা লোকালি কম্প্রেস করে, সেটা একটা প্রেজেন্টেশন হতে পারে, যেমন সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশন। 2 নম্বর হচ্ছে মেটাস্ট্যাটিক, মেটাস্ট্যাটিক ইফেক্ট থাকতে পারে, যে ব্রঙ্কিয়াল কার্সিনোমা বোনসে মেটাস্টেসিস হয়েছে, এটা কর্ড কম্প্রেশন করলো। আর অনেকগুলি ফিচার আছে যেগুলা বোধ হয় নয়েজ হচ্ছে না, নয়েজ হচ্ছে। এটা কিভাবে করা যায়, সবাইকে মিউট করে দেওয়া যায় নাকি? হ্যালো রাকিব, শোনা যাচ্ছে? স্যার আপনি এবার কন্টিনিউ করুন স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা আসলে প্যারানিউপ্লাস্টিক বলছিলাম, সলিড মেলিগনেন্সির 3 রকম প্রেজেন্টেশন হতে পারে। একটা হচ্ছে লোকাল ইনভেশন, যেখানে টিউমারটা আছে সেখানের একটা প্রেসার ইফেক্ট বা অন্যান্য কারণে লোকাল একটা প্রেজেন্টেশন থাকে। 2 নম্বর হচ্ছে মেটাস্ট্যাটিক প্রেজেন্টেশন, ব্লাড বর্ন মেটাস্টেসিস হতে পারে, যেমন যদি আমাদের স্পাইনে মেটাস্টেসিস হয় তাহলে ওখানে কর্ড কম্প্রেশন হতে পারে। থার্ড হচ্ছে লোকাল ইনভেশন অথবা মেটাস্ট্যাটিক লিশন দিয়ে ব্যাখ্যা করা যায় না, এরকম কিছু প্রেজেন্টেশন আছে, এগুলোকে বলে প্যারানিউপ্লাস্টিক ফিচার্স। তো ওগুলোর কিছু নাম জানতে হবে। এন্ড ব্রঙ্কিয়াল অ্যাজমা পেশেন্ট, ব্রঙ্কিয়াল কার্সিনোমা পেশেন্টের একটা কমন প্রশ্ন, ইউজুয়ালি পোস্ট গ্রাজুয়েটে ধরে এটা, যেমন একটোপিক এসিটিএইচ হয় ব্রঙ্কিয়াল কার্সিনোমা প্যারানিউপ্লাস্টিকে, তাহলে এসিটিএইচ যদি একটোপিক হয়, আর একটা সোর্স হচ্ছে পিটুইটারি এসিটিএইচ, তো পিটুইটারি এসিটিএইচ ভার্সাস একটোপিক এসিটিএইচ, এরকম একটা প্রশ্ন অনেক সময় ধরে পরীক্ষায়। এটা বোধ হয় ইম্পর্টেন্ট, এবং অনেক সময় গুছায় না গেলে, আগে থেকে প্রিপারেশন না থাকলে বলতে একটু সমস্যা হয়। আমরা একটা টেবুলেটেড ফর্মে বলার চেষ্টা করি। বাম দিকে পিটুইটারি এবং ডান দিকে হচ্ছে একটোপিক
অনসেট যেটা ইনসাইডিয়াস, পিটুইটারি হলে আস্তে আস্তে প্রেজেন্টেশন হবে, বাট একটোপিকে অনসেটটা হচ্ছে রেপিড। এটা পিটুইটারি গ্ল্যান্ড থেকে হয়, ওটা ব্রঙ্কিয়াল কার্সিনোমা থেকে হয়, বিশেষ করে স্কোয়ামাস সেল কার্সিনোমা। আমি একটা কথা বলে নেই, all usually all paraneoplastic features are feature of small cell carcinoma except hypercalcemia. এই হাইপারক্যালসিমিয়াটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। হ্যাঁ, তো যাই হোক, আমরা পিটুইটারি এবং একটোপিকের পার্থক্য করছি। পিটুইটারিটা যদি এসিটিএইচ হয়, এটা রিটেইনড সাম নেগেটিভ ফিডব্যাক সেনসিটিভিটি টু কর্টিসল, আর ওটাতে অ্যাবসেন্ট নেগেটিভ ফিডব্যাক টু কর্টিসল। এটা মানে হচ্ছে কর্টিসল যদি থাকে বডিতে, কিছু কর্টিসল থাকলে বা কর্টিসল যদি তৈরি হয় অ্যাড্রেনাল থেকে বা আমরা বাইরে থেকে দেই, সেই ক্ষেত্রে নেগেটিভ ফিডব্যাক হবে পিটুইটারি অরিজিন হইলে, কমবে, এসিটিএইচ কিছুটা কমবে। অন দ্য আদার হ্যান্ড যদি একটোপিক এসিটিএইচ হয়, কর্টিসল যাই থাকুক, এটা নেগেটিভ ফিডব্যাকটা থাকে না, এটা বাড়তেই থাকে, এসিটিএইচ এর পরিমাণ বাড়তেই থাকবে। কর্টিসল যাই থাকুক না কেন, নেগেটিভ ফিডব্যাক হয় না। আর একটা প্রেজেন্টেশন এসিটিএইচ এন্ড কর্টিসল হচ্ছে পিটুইটারিতে বৃদ্ধি পায়, দুইটাই, এসিটিএইচ বেশি থাকবে, কর্টিসল, বাট একটোপিক হলে এগুলো আরো বেশি বৃদ্ধি পাবে, এসিটিএইচ এবং কর্টিসল আরো বেশি থাকে, কম্পারেটিভলি বেশি থাকে। পিটুইটারি হলে পিগমেন্টেশন যেরকম হয় অল্প, বাট একটোপিক হলে খুব র্যাপিড এবং জেনারেলাইজ পিগমেন্টেশন হয়। পিটুইটারি কজে হাইপোক্যালেমিক অ্যালকালোসিস, মায়োপ্যাথি এবং হাইপারগ্লাইসেমিয়া দুইটাতেই হয়, কিন্তু পিটুইটারি কজে কম হয়, একটোপিকে বেশি হয়। পিটুইটারি কজের যেই একটোপিক পিটুইটারি এসিটিএইচ, এটা কুশিং ডিজিজ করে, এটাকে বলে কুশিং ডিজিজ, সেটাতে ওয়েট গেইন হয়। অন দ্য আদার হ্যান্ড একটোপিকে সাধারণত ক্যাকেক্সিয়া থাকে, বিকজ এটা মেলিগনেন্সি রিলেটেড এবং এটা র্যাপিড হয়, এজন্য এটা ওয়েট লস হয়, ক্যাকেক্সিয়া হয়। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এন্ড হাইপারক্যালসিমিয়া এন্ড ব্রঙ্কিয়াল কার্সিনোমা, এটা আমি বলছি আগে, অল প্যারানিউপ্লাস্টিক features caused by small cell carcinoma except hypercalcemia is caused by squamous cell carcinoma. The mechanism of hypercalcemia in bronchial carcinoma, parathyroid hormone like peptide secretion হয় bronchial carcinoma থেকে, সেটাই 80% কজ। বনি মেটাস্টেসিস যদি হয় সেই ক্ষেত্রে এটা কজ, আর একটোপিক প্যারাথাইরয়েড হরমোন অনেক সময় তৈরি হতে পারে এই রিলেটেড। ঠিক আছে। আর একটা প্রশ্ন হচ্ছে রেসপিরেটরি কজ অফ হাইপারক্যালসিমিয়া, এরকম ধরতে পারে। হাইপারক্যালসিমিয়ার রেসপিরেটরি কজ কি? একটা হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমা, একটা সার্কোয়েডোসিস। ব্রঙ্কিয়াল কার্সিনোমা এন্ড সার্কোয়েডোসিস। এন্ড কার্সিনোমা আসলে ওই একটা প্রশ্ন যে ব্রঙ্কিয়াল কার্সিনোমা পেশেন্টে কনসোলিডেশন নিয়ে আসতে পারে কিনা, পারে, কারণ কার্সিনোমা অবস্ট্রাকশন তৈরি করে, ওখানে ইনফেকশন হলে এটা কনসোলিডেশন বা নিউমোনিয়া নিয়ে আসে। এন্ড কার্সিনোমা রিলেটেড টু অকুপেশন, এটা একটা কোন কোন অকুপেশন হয় এরকম ধরতে পারে। লাং ক্যান্সার হয় 40% ক্ষেত্রে, মেসোথেলিওমা 10%। এটা হচ্ছে অ্যাসবেস্টস রিলেটেড বা অ্যাসবেস্টোসিসের কারণে হয়। আর অ্যাসবেস্টোসিসটা কোথা থেকে হয়? শিপ বিল্ডিং, কনস্ট্রাকশন অর মাইনিং এ এটা অ্যাসবেস্টোসিস হয়, এই প্রফেশন গুলোতে। এন্ড হোয়াট আর দা, মানে কোন কোন জায়গায় ব্রঙ্কিয়াল কার্সিনোমা হেমাটোলজিক্যাল স্প্রেড হয়ে কোথায় কোথায় স্প্রেড করে? ইউজুয়ালি দেয়ার আর 5 সাইটস, 5টা জায়গায় যায়, যেমন ব্রেন, বোনস, লিভার, স্কিন এন্ড অ্যাড্রেনাল গ্ল্যান্ড। ব্রেন, বোনস, লিভার, স্কিন এন্ড অ্যাড্রেনাল, এই 5 জায়গায় হেমাটোলজিক্যাল স্প্রেড হয় ইউজুয়ালি। এন্ড কোন ব্রঙ্কিয়াল কার্সিনোমার পেশেন্ট যদি ডেলিরিয়াম নিয়ে আসে, ডেলিরিয়াম মানে অ্যাকিউট কনফিউশনাল স্টেট নিয়ে আসে, হোয়াট আর দ্য পসিবিলিটিস? এটা একটা প্রশ্ন। এটা রেসপিরেটরি ফেলিউর হইতে পারে ব্রঙ্কিয়াল কার্সিনোমা পেশেন্টের, তখন ডেলিরিয়াম হবে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বা এসআইডিএস থেকে কনফিউশন নিয়ে আসতে পারে। ব্রেন মেটাস্টেসিস হইতে পারে। মেলিগনেন্ট হাইপারক্যালসিমিয়া হলেও অনেক সময় কনফিউশন হয়। হাইপোগ্লাইসিমিয়া হয় এই পেশেন্টগুলো অনেকের। কার্ডিয়াক টেম্পোনেট হতে পারে পেরিকার্ডিয়াল ইফিউশন হয়ে। অ্যাড্রেনালে যেহেতু মেটাস্টেসিস হয়, অ্যাড্রেনাল ফেলিউর বা অ্যাড্রেনাল ক্রাইসিস নিয়ে আসতে পারে। আরো কজ হয়তো পাওয়া যাবে, যদি এটা অবস্ট্রাকশন করে নিউমোনিয়ার সময় ডেলিরিয়াম করে। এই জন্য এই জিনিসগুলো কার্সিনোমা পেশেন্টের যদি ডেলিরিয়াম বা একুট কনফিউশনাল স্টেট নিয়ে আসে, এই কজগুলো মনে রাখতে হবে। সবগুলো হয়তো মনে থাকবে না, যেটা মনে থাকে। আর একটা প্রশ্ন হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমা পেশেন্ট রিলেটেড নার্ভ ইনভলভমেন্ট,
ব্রঙ্কিয়াল কার্সিনোমা রিলেটেড নার্ভ ইনভলভমেন্ট বিভিন্নভাবে বলা যায়, যেমন ডিরেক্ট ইনভেশন। ব্রঙ্কিয়াল কার্সিনোমা ডিরেক্ট নার্ভ ইনভেশন কারে কারে করতে পারে? ইন্টারকোস্টাল নার্ভ করলে কিন্তু চেস্ট পেইন হবে, ইন্টারকোস্টাল নার্ভ। আর এটা কি পেনকোস সিনড্রোম। আমরা জানি এপিক্যাল ব্রঙ্কিয়াল কার্সিনোমা ইজ নোন এজ পেনকোস টিউমার। তো এই পেনকোস সিনড্রোমটা কি, এপেক্সে যখন লাং ক্যান্সার হয় সেটা ব্রাকিয়াল প্লেক্সাসকে ইনভলভ করে, অনেক সময় ইনভেশন করে। সেটা সার্ভাইকাল 8 বা থোরাসিক 1 রুটকে ইনভলভ করলে আপার লিম্বের যে মিডিয়াল বর্ডার আছে সেটা একদম জোরে একটা পেইন বলে পেশেন্ট, এটাকে বলে পেনকোস্ট সিনড্রোম। অনেক সময় ফ্রেনিক নার্ভকে ইনভলভ করতে পারে সেটা, অথবা রিকারেন্ট রেঞ্জিয়াল নার্ভকে ইনভলভ করতে পারে, হোস্টনেস অফ ভয়েস নিয়ে আসে। হর্নার সিনড্রোম হতে পারে। হর্নার সিনড্রোম কি, এটা সিম্প্যাথেটিক গ্যাংলিয়াকে যখন ইনভলভ করবে। হর্নার সিনড্রোমের ফিচার্স গুলো ধরতে পারে, যেমন টোসিস, মায়োসিস, অ্যানহাইড্রোসিস এন্ড এনোপথ্যালমাস বা হাইপোহাইড্রোসিস। 4টা ফিচার হর্নার সিনড্রোমের, এগুলো জিজ্ঞেস করতে পারে। লোকাল ইনভেশনে বা ডিরেক্ট ইনভেশনে এই নার্ভ গুলাকে ইনভলভ করতে পারে ব্রঙ্কিয়াল কার্সিনোমা। মেটাস্টেসিস হইতে পারে কোথায়? ব্রেইনে হইতে পারে। ভার্টিবল মেটাস্টেসিস হয়ে কর্ড কম্প্রেশন করতে পারে। আর হচ্ছে প্যারানিউপ্লাস্টিক ফিচার হিসেবে নার্ভ ইনভলভমেন্ট, যেমন সেরিবেলার ডিজেনারেশন, মায়োপ্যাথি, পলিনিউরোপ্যাথি, ইটন ল্যাম্বার্ট মাইসথিনিয়া সিনড্রোম। এগুলো হচ্ছে প্যারানিউপ্লাস্টিক ফিচার হিসেবে। এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে নার্ভ বা নার্ভাস সিস্টেমের ইনভলভমেন্ট ব্রঙ্কিয়াল কার্সিনোমাতে কিভাবে হতে পারে। একবার আমি একটা পরীক্ষার হলে ছিলাম, তো ওখানে এটা পোস্ট গ্রাজুয়েট পরীক্ষায় এক স্যার জিজ্ঞেস করছেন যে এই ব্রঙ্কিয়াল কার্সিনোমা পেশেন্টের অ্যাঙ্কেল জার্ক তুমি কেমন পাইতে পারো, অ্যাঙ্কেল জার্ক। তো এটা আসলে দুই রকমই হইতে পারে। যদি পলিনিউরোপ্যাথি হয় প্যারানিউপ্লাস্টিকের ফিচার হিসাবে, তাহলে তুমি পেরিফেরাল নিউরোপ্যাথি জার্ক অ্যাবসেন্ট বা ডিমিনিশ হইতে পারে। আবার যদি কর্ড কম্প্রেশন হয়, কর্ড কম্প্রেশন হলে জার্ক এক্সাজারেট হইতে পারে। আবার সেরিবেলার ইনভলভমেন্ট হইতে পেন্ডুলার জার্ক পাইতে পারি আমরা। তো জার্কের ব্যাপারটা আসলে ব্রঙ্কিয়াল কার্সিনোমাতে প্রশ্ন করলে এইভাবে বলতে হবে। নেক্সট হচ্ছে পেনকোস টিউমার কাকে বলে? এপিক্যাল ব্রঙ্কিয়াল কার্সিনোমা। পেনকোস সিনড্রোম আমরা বলেছি অলরেডি। হর্নার সিনড্রোম এটাও আমরা বলেছি, কম্পোনেন্ট গুলা কি আছে। দেন আর একটা ইম্পর্টেন্ট টপিক, আসলে সব টপিকটা কভার হবে না যত সম্ভব 1 ঘন্টার মধ্যে, সার্কোইডোসিস। এটা এটা লেস কমন ইন স্মোকার্স। এটা যদিও লেখছে এই জন্য আমি দিলাম এখানে। অ্যাকিউট প্রেজেন্টেশন অফ সার্কোয়েড হইতে পারে। অ্যাকিউট প্রেজেন্টেশনটা কি? লোফগ্রেন সিনড্রোম বলে এটাকে। অ্যাকিউট ইলনেস, লোফগ্রেন সিনড্রোম। এই স্লাইডগুলো ডেভিডসন থেকে নেওয়া। যেমন কি কি কম্পোনেন্ট থাকে লোফগ্রেন সিনড্রোমে? ইরাইথেমা নোডুসাম, আমরা জানি শিন ওভার শিন, পেইনফুল নোডুলার স্কিন লিশন। তারপর হচ্ছে পেরিফেরাল আর্থ্রোপ্যাথি, ইউভিআইটিস, বাইলেটারাল হাইলার লিম্ফেডেনোপ্যাথি, লেথার্জি এন্ড অকেশনালি ফিভার। এগুলো হচ্ছে লোফগ্রেন সিনড্রোমের কম্পোনেন্ট, এবং এর হচ্ছে অ্যাকিউট প্রেজেন্টেশন অফ সার্কোইডোসিস। ফিঙ্গার ক্লাবিং ইজ নট এ ফিচার অফ সার্কোইডোসিস, জেনে রাখো। এন্ড হোয়াট আর দ্য, এটা প্রেজেন্টেশনে কিছু কমপ্লিকেশন নিয়ে আসতে পারে সার্কোইডোসিস। এটা হচ্ছে অ্যাসপারজিলুমা, ব্রঙ্কিয়েক্টেসিস, অনেক সময় কর পালমোনারি নিয়ে আসে, নিউমোথোরাক্স এবং পালমোনারি হাইপারটেনশন। এগুলা ডেভিডসন থেকে নেওয়া সার্কোইডোসিসের কমপ্লিকেশনস। এই প্রশ্ন কোর্স আমি স্টুডেন্টদের কাছ থেকে বা যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে নিয়েছি। এবং স্টেজিং হচ্ছে চেস্ট এক্সরের মাধ্যমে স্টেজিং, এটা ডেভিডসন থেকে দেখে নিতে হবে। 4টা স্টেজ আছে। এন্ড আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ব্রঙ্কোস্কোপি এন্ড সার্কোইডোসিস। ব্রঙ্কোস্কোপি এন্ড সার্কোইডোসিস, এটা আমরা যখন ব্রঙ্কোস্কোপি করি, এটা ভিজুয়ালাইজ হয় কোবলস্টোন অ্যাপিয়ারেন্স, এবং ওখান থেকে যদি ব্রঙ্কো অ্যালভিওলার লাভেজ নিয়ে পরীক্ষা করা হয়, তার CD4:CD8 এটা রেশিওটা বৃদ্ধি পায়। আর ইম্পর্টেন্টলি আমরা ব্রঙ্কিয়াল বায়োপসি করতে পারি, ট্রান্স ব্রঙ্কিয়াল বায়োপসি করতে পারি যদি লিভ নোড থাকে, করে আমরা সার্কোইডোসিস ডায়াগনোজ করতে পারি। And what are the indication of steroids in sarcoidosis? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ইন্ডিকেশন অফ স্টেরয়েড ইন সার্কোইডোসিস, এটা কিভাবে দেওয়া হয়? প্রেডিসোলন দেওয়া হয় 20 to 40 মিলিগ্রাম পার ডে। হোয়াট আর দ্য ইন্ডিকেশনস? হাইপারক্যালসিমিয়া, আমরা জানি সার্কোইডোসিসে হাইপারক্যালসিমিয়া হয়। পালমোনারি ইম্পেয়ারমেন্ট যদি থাকে, রেনাল ইম্পেয়ারমেন্ট যদি সার্কোইডোসিস থেকে হয়। ইউভিআইটিস, ইট ইজ এ মেডিকেল ইমার্জেন্সি, ইউভিআইটিস।
এই কন্ডিশনগুলোতে সিস্টেমিক ওরাল প্রেডনিসোলন দেওয়া হয়। টপিক্যাল দেওয়া হয় মাইল্ড ইউবাইটিসে, টপিক্যাল দেওয়া হয় ড্রপ হিসাবে, স্টেরয়েড ড্রপ দেওয়া হয় আইএ। এন্ড যাদের আইএলডি বা প্যারেনকেমাল ইনভলভমেন্ট হয়ে আইএলডি হয় তাদেরকে ইনহেলড স্টেরয়েড দেওয়া হয়। তো সার্কোইডোসিসের স্টেরয়েড তিন ভাবে দেওয়া যায়, ওরাল প্রেডনিসোলন, টপিক্যাল এন্ড ইনহেলেশন, ইনহেলার। And what are the poor prognostic features of sarcoidosis? এটাও ডেভিডসন থেকে নেওয়া। এজ ওভার 40 years, Afro-Caribbean ethnicity, persistent symptoms for more than 6 months, লম্বা সময় যদি সিম্পটম থাকে, involvement of more than 3 organs, lupus pernio, skin lesion, and stage 3 or 4 disease. These are the poor prognostic features. Poor outcome হয় এই ক্ষেত্রে সার্কোইডোসিসে। And tuberculosis, what are the organisms? Mycobacterium tuberculosis, Mycobacterium bovis, Africanum and canis mac নাম জিজ্ঞেস করে। ইনভেস্টিগেশন কিভাবে করবে টিবি পেশেন্টের, এগুলো কমনলি জিজ্ঞেস করে। আমি বললেন এই বাচ্চাদের ক্ষেত্রে, চাইল্ডদের ক্ষেত্রে অনেক সময় গ্যাস্ট্রিক লাভাস স্যাম্পল নেওয়া হয়। এন্ড কমন, হোয়াট আর দ্য কমন ইনভেস্টিগেশনস, যে আমরা একটা কমপ্লিট ব্লাড কাউন্ট ইএসআর করতে পারি, এনিমিয়া থাকতে পারে, ইএসআর বেশি থাকতে পারে, স্পুটাম ফর এএফবি জিন এক্সপার্টেন্ট কালচার করতে পারি। কমন নামগুলো বলতে হবে। চেস্ট এক্সরে কি পাই সেটা, হোয়াট আর দ্য চেস্ট টেস্টের ফাইন্ডিংস। কমনলি হচ্ছে একটা অপাসিটি থেকে হ্যাঁ এটা, তারপরে ইফিউশন নিয়ে আসতে পারে, কেভিটাল ইস্যু নিয়ে আসতে পারে, এরকম আর কি। আমরা অনেক সময় মন্টুস টেস্ট করি। প্লোরাল ফ্লুইড যদি থাকে সেটা অ্যানালাইসিস করতে হবে উইথ এডি, অন্যান্য সবটাই করতে হবে। এবং অনেক সময় পাইরেক্সিয়া অফ আননোন অরিজিনের ক্ষেত্রে অ্যান্টিটিউবারকুলার ড্রাগ দিয়েও কিন্তু যদি রেসপন্স করে, এটাও এক ধরনের ইনভেস্টিগেশনের মধ্যে পড়ে। আর একটা প্রশ্ন, এটা টিবি পেশেন্ট, টিউবারকুলোসিস পেশেন্ট অ্যান্টিটিবি পাচ্ছে, সে যদি ডেলিরিয়াম বা আনকনসিয়াসনেস নিয়ে আসে, হোয়াট আর দ্য পসিবিলিটিস? কনফিউশনাল স্টেট নিয়ে আসে। একটা হতে পারে অ্যাড্রেনাল গ্ল্যান্ডকেও ইনভলভ করছে, অ্যাড্রেনাল ক্রাইসিস, সেটা চিকিৎসাতে হয় স্টেরয়েড এবং অন্যান্য ওষুধ দিয়ে। এবং লং স্ট্যান্ডিং টিউবারকুলোসিস যেগুলো আছে, এগুলো টিবি মেনিনজাইটিস হতে পারে, কনফিউশনাল স্টেট নিয়ে আসে। যেমন এমডিআর টিবি কাকে বলে টার্মিনেট ধরতে পারে। রিফাম্পিসিন এবং আইএনএস রেজিস্ট্যান্ট থাকলে এমডিআর টিবি বলা হয়। এক্সডিআর টিবি কাকে বলে? এমডিআর টিবি প্লাস ওয়ান অফ দ্য কুইনোলন্স এন্ড এট লিস্ট ওয়ান অফ দ্য ইনজেক্টেবল সেকেন্ড লাইন, এটা হচ্ছে এক্সডিআর টিবি। মিলিয়ারি টিবি কাকে বলে, ক্রিপ্টিক টিবি কাকে বলে, এগুলো আছে। মিলিয়ারি টিবি একটা ডিসেমিনেটেড টিবি এবং এটা মিলিয়ারি মটলিং ইন চেস্ট এক্সরে, এটা একটা ডেফিনেশন আছে মিলিয়ারি টিবি। আর ক্রিপ্টিক টিবি এটা হচ্ছে আসলে পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন নিয়ে আসে এল্ডারলি পেশেন্টের, মোর দেন 60 ইয়ার্স। এদের ম্যাক্সিমাম জিনিস নর্মাল থাকে, বাট এদের ডায়াগনোসিস করতে হয় হচ্ছে এটা পাইরেক্সিয়া অফ আননোন ব্লাড ডিসক্রেশিয়া থাকে, লিউকোমাইড রিঅ্যাকশন, এবং তার ডায়াগনোসিস করতে হয় লিভার এবং বোন মেরু বায়োপসি থেকে। আর একটা প্রশ্ন আসে, ইন্ডিকেশন অফ স্টেরয়েডস ইন টিউবারকুলোসিস। কখন কখন আমরা টিবি পেশেন্টকে স্টেরয়েড দিব? একটা হচ্ছে টিউবারকুলার মেনিনজাইটিস, স্টেরয়েড দেওয়া হয় ডেক্সামিথাসোন। এখানে এই ডেক্সামিথাসোন আইবিও দেওয়া যায়, মানে সরি, মুট হচ্ছে 4 উইকস, 8 উইকস, টোটাল ডিউরেশন 8 উইকস। টিউবারকুলার মেনিনজাইটিস আমরা ডেক্সামিথাসোন দিব 8 উইকস এর জন্য, 4 উইকস আইবি, 4 উইকস ওরাল। তো আইবি ডোজ এবং ওরাল ডোজটা নিচে লেখা আছে। আইবি ডোজ হবে প্রথম সপ্তাহে 4 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, তারপরের সপ্তাহে 0.3 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, তারপরের সপ্তাহে 0.2 মিলিগ্রাম, তারপর সপ্তাহে 0.1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে আইবি দিব আমরা। আর ওরালটা হচ্ছে পার কেজি না, এখানে এখানে হচ্ছে টোটাল ডোজ। প্রথম সপ্তাহে 4 মিলিগ্রাম দিব, দ্বিতীয় সপ্তাহে দিব 3 মিলিগ্রাম, তৃতীয় সপ্তাহে দিব 2 মিলিগ্রাম, চতুর্থ সপ্তাহে মানে অষ্টম সপ্তাহে যেটা আর কি ওরালের, মানে টোটালের এটা হচ্ছে 1 মিলিগ্রাম। এই হচ্ছে মোট 8 উইকস টিউবারকুলোসিস স্টেরয়েড ডেক্সামিথাসোন। আদার ইন্ডিকেশন কি আছে? জেনিটো ইউরিনারি টিউবারকুলোসিস, যেমন ফিলিপিয়ান টিউবে টিবি হয়েছে, তোমাকে সেখানে না দিলে ফিলিপিয়ান টিউবটা বন্ধ হয়ে যাবে। এন্ডোব্রঙ্কিয়াল টিউবারকুলোসিস ইন চাইল্ডহুড,
bilateral extensive TB, severe TB, tubercular pericarditis, tubercular pericarditis না দিলে pericardial tamponade হয়ে যাবে, constrictive pericarditis হয়, adrenal gland TB, স্টেরয়েড না দিলে adrenal crisis হবে, tubercular pleural effusion সেখানেও স্টেরয়েড দেওয়ার ইন্ডিকেশন আছে। ইম্পর্টেন্ট প্রশ্ন, both undergraduate and postgraduate. And what are the indication of tuberculosis? Indication in pulmonary TB এরকম একটা প্রশ্ন আসে, বা TB as a whole TB, মেসিভ হেমোপটাইসিস যদি থাকে অনেক সময় ওইটা লোবেক্টমি করতে হয়, মেসিভ হেমোপটাইসিস। লোকুলেটেড এম্পাইমা যদি হয় সার্জারি লাগবে। কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস যে বলছিলাম, পেরিকার্ডিয়াল ইফিউশন, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস অবশ্যই সার্জিক্যাল ইন্টারভেনশন লাগবে, তাহলে কার্ডিয়াক ট্যাম্পোনেট হবে। লিম্ফ নোড সাপুরেশন যদি হয় সার্জারি লাগবে। এন্ড স্পাইনাল টিবি উইথ কর্ড কম্প্রেশন, সেখানেও সার্জারি লাগবে। তাহলে সার্জারি ইন টিউবারকুলোসিস এই কন্ডিশনগুলো বলতে হবে। এন্ড হোয়াট আর দ্য হসপিটালাইজেশন ক্রাইটেরিয়া অফ টিবি, কোন টিবি পেশেন্টকে আমরা হাসপাতালে ভর্তি করব? আনসার্টেনিটি অ্যাবাউট দ্য ডায়াগনোসিস, মানে কনফার্ম করতে পারছি না ডায়াগনোসিস। অনেক সময় ইনটলারেন্স টু মেডিকেশন, সিভিয়ার ভমিটিং, জন্ডিস, এগুলো যদি হয় তাকে আমরা ভর্তি করব। কোশ্চেনেবল ট্রিটমেন্ট অ্যাডহেরেন্স, পেশেন্ট আসলে টিউবারকুলোসিস অ্যান্টিটিবি ড্রাগ খায় কি খায় না, তাকে আমরা ভর্তি করে দিব। এমডিআর টিবি অবশ্যই ভর্তি লাগবে। এন্ড অ্যাডভার্স সোশ্যাল সিচুয়েশন, সেখানে আমরা দরকার হলে টিবি পেশেন্ট ভর্তি রাখবো। আদার ছোট ছোট প্রশ্ন কিছু, যেমন টিউবারকুলোসিস পেশেন্ট যদি পাফিনেস অফ ফেস নিয়ে আসে, এক্সেপ্ট পুশিং ছাড়া আর কি হইতে পারে? পাফিনেস অফ ফেস, প্যারানিউপ্লাস্টিক হিসেবে নেফ্রোটিক সিনড্রোম হয়, অ্যামাইলোডিস হইতে পারে, অ্যামাইলোডিস নেফ্রোটিক সিনড্রোম। তারপরে সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন যদি থাকে পাফিনেস অফ ফেস নিয়ে আসতে পারে। অনেক সময় কর পালমোনারি হয় টিবি পেশেন্ট, তাদের পাফিনেস ফেস হতে পারে। কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস হতে পারে, সেখানেও পাফি ফেস নিয়ে আসতে পারে। আজকে একটা ইসে দিছে, সিনিয়রে দিছে, সে আমি যাওয়ার আগে সে যাবে না। এনটিটিবি পেশেন্ট উইথ জন্ডিস, যদি টিবি পেশেন্টের এনটিটিবি ড্রাগ পাচ্ছে সেখানে জন্ডিস ডেভেলপ করে, জন্ডিস ডেভেলপ করলে কি করব, এরকম একটা প্রশ্ন আসে। তো এখানে পসিবিলিটিস হচ্ছে তিনটা। এনটিটিবি টিবির ওষুধ দিছি, আমরা জন্ডিস ডেভেলপ করলো, পসিবিলিটিস হচ্ছে 3। একটা হচ্ছে ড্রাগ অ্যাকিউট, মানে ড্রাগ ইনডিউসড জন্ডিস। টিউবারকুলার কোন কোন এনটিটিবি ড্রাগগুলো জন্ডিস করে? পাইরাজিনামাইড এবং রিফাম্পিসিন কমনলি একটা ড্রাগ ইনডিউস হেপাটাইটিস বলে এটাকে। আর হতে পারে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, আমরা টিবির হতে তাদের ভাইরাল জন্ডিস হতে পারে। আর হচ্ছে পেশেন্ট আমরা হয়তো এভাবে ডায়াগনোসিস হয় নাই, সিএলডির পেশেন্ট, সিরোসিস লিভারের পেশেন্ট, এই তিনটা কন্ডিশন হতে পারে। টিবি পেশেন্টের জন্ডিস মে বি 3 টাইপস, মানে 3 পসিবিলিটিস: ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস, অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস এন্ড সিএলডি। যে কারণেই জন্ডিস হোক, ড্রাগ স্টপ করব, স্টপ করে কি কারণে হয়েছে এটা খুঁজবো, এবং যখন নর্মাল হবে তোমার লিভার ফাংশন টেস্ট বা জন্ডিস ডিজিপিআর করবে, তারপর আমরা আবার রিইন্ট্রোডিউস করতে পারি। এটা একটা লম্বা প্রশ্ন, ওটা আমি ডিটেইলস বলছি না। এন্ড হোয়াট ইজ গাউট করে কে? পাইরাজিনামাইড। এন্টিটিবি ড্রাগগুলোর সাইড এফেক্টগুলো জানতে হবে, একটা দুইটা করে। এন্ড সিওপিডি ভার্সাস অ্যাজমা, এটা কমন একটা প্রশ্ন। ইউজুয়ালি এজ এর ভেরিয়েশনটা কি? এজ অ্যাজমা আসলে যে কোনো ছোট বয়স থেকে হতে পারে, সিওপিডি সাধারণত অ্যাডাল্টহুড থেকে বা একটু বড় হইলে হয়, যেহেতু স্মোকিং এর সাথে রিলেটেড। ইউজুয়ালি ফ্যামিলি হিস্ট্রি, সিওপিডিতে ইউজুয়ালি ফ্যামিলি হিস্ট্রি থাকে, সিওপিডি অ্যাজমাতে, সিওপিডিতে এরকম থাকে না। অ্যাটোপির associated with asthma. Smoking is mainly associated with COPD. Diurnal or seasonal variations is in bronchial asthma. COPD is a progressive disease. Good day, bad day এগুলো থাকে অ্যাজমাতে, COPD তে থাকে না। এমফাইসেমার যত ফিচার আছে আমরা চেস্টের এক্সামিনেশন সব পাবো, COPD তে, অ্যাজমাতে এরকম থাকে না। ট্রিটমেন্টের মেইন স্টে অফ ট্রিটমেন্ট ইজ COPD is bronchodilator and in anti-inflammatory second line. On the other hand, asthma-তে হচ্ছে anti-inflammatory first line, bronchodilator second line. এইভাবে বলা যায় আর কি, বা আরো কিছু পয়েন্ট থাকতে পারে। And respiratory failure in COPD, ক্লিনিক্যালি কিভাবে বুঝবো আমরা যে COPD পেশেন্ট রেসপিরেটরি ফেইলিউর হলো কিনা?
তার ব্রেথলেসনেস বা ডিসপনিয়া থাকবে, সায়ানোসিস থাকবে, কনফিউশন থাকবে, কোমা থাকবে, এন্ড ফিচারস অফ হাইপারকেপনিয়া, মানে হাইপারকেপনিয়া হচ্ছে কার্বন ডাই অক্সাইড রিটেনশনটা বেশি হবে। এই প্রশ্নটা ধরে যে হাইপারকেপনিয়ার ফিচার কি কি, যেমন মর্নিং হেডেক, ওয়ার্ম পেরিফেরি, হাই বাউন্ডিং পালস, ফ্লাপিং ট্রেমর এন্ড পেপিলুডিমা, এইগুলো হচ্ছে হাইপারকেপনিয়ার ফিচার। এটা বোথ আন্ডার গ্রাজুয়েট এন্ড পোস্ট গ্রাজুয়েটে প্রশ্ন করতে পারে। হাইপারকেপনিয়ার ফিচার হচ্ছে মর্নিং হেডেক, ওয়ার্ম পেরিফেরি, হাই বাউন্ডিং পালস, ফ্লাপিং ট্রেমর এন্ড পেপিলুডিমা। আমরা কিভাবে রেসপিরেটরি ফেলিউর বুঝবো? ইনভেস্টিগেশন এবিজি, আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করবে। সিওপিডি পেশেন্টের ইসিজি বা ইকো করলে এক্সপেক্টেড ফাইন্ডিং কি থাকতে পারে? ইসিজিতে সিওপিডিতে আমরা টাকিকার্ডিয়া, সাইনাস টাকিকার্ডিয়া পেতে পারি, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, রাইট এট্রিয়াল ডাইলেটেশন, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, পোর আরওয়েভ প্রোগ্রেশন, পোর প্রোগ্রেশন অফ আরওয়েভ, ই পালমোনালি, এগুলা পেতে পারি। সিওপিডি পেশেন্টের এক্সপেক্টেড ইসিজি ফাইন্ডিং সবগুলাই থাকবে তা না, পাইতে পারি আমরা। আর ইকোতে পাইতে পারি কি? রাইট এট্রিয়াল, রাইট ভেন্ট্রিকুলার ডাইলেটেশন, পালমোনারি আর্টারি হাইপারটেনশন, ট্রাইকাসপিড রিগারজিটেশন, এগুলা ইকোর এক্সপেক্টেড ফাইন্ডিং ইন সিওপিডি পেশেন্ট। রেসপিরেটরি ফেইলিউর পেশেন্ট এনিমিয়া আছে, এরকম একটা প্রশ্ন কোথায় করছিল, এটা ব্রঙ্কিয়াল কার্সিনোমা। কার্টাজনের সিনড্রোম, ব্রঙ্কিওলটিসিসের কজেস যে সিস্টিক ফাইব্রোসিস আছে, এই সিস্টিক ফাইব্রোসিস আছে, এটা সিলিয়ারি ডিসফাংশনের একটা অংশ, সাইনোসাইটিস এন্ড ট্রান্সপোজিশন অফ দ্য ভিসেরা, কার্টাজনের সিনড্রোম, এই দুইটা থেকে সাইনোসাইটিস এন্ড ট্রান্সপোজিশন অফ দ্য ভিসেরা, সিলিয়ারি ডিসফাংশন। এখন কিছুটা সিনারিও বেসড দুই একটা প্রশ্ন, আমরা সময় বেশি নিব না, 10-15 মিনিটে শেষ করব। যেমন একটা প্রশ্ন হতে পারে, 30 years old lady presented with shortness of breath, multiple joint pain and painful nodular lesion over the shin or over the lower limbs. তাহলে shortness of breath, joint pain এবং multiple nodular painful lesions in the lower limb or over the shin, এরকম প্রশ্ন আসতে পারে। হোয়াট আর দ্য ডায়াগনোসিস, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? এই যে শিনে যে বা লোয়ার লিম্বে যে নোডিউলার লিশন আছে, সেটা হচ্ছে ইরেথেমা নোডোসাম। এরকম হলে এটা ডায়াগনোসিস সার্কোয়েডোসিস। আমি পরের স্লাইডে তার অ্যান্সার আছে। অন এক্সামিনেশন পেশেন্ট ইজ ডিহাইড্রেটেড, ডিহাইড্রেটেড হলে কি ইন্ডিকেট করে? ডিহাইড্রেশন, সার্কোয়েডোসিস পেশেন্ট যদি ডিহাইড্রেশন নিয়ে আসে, হাইপারক্যালসিমিয়া ইন্ডিকেট করে, হাইপারক্যালসিমিয়া। হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ হাইপারক্যালসিমিয়া? কেন হাইপারক্যালসিমিয়া এখানে হয়? এখানে এটা ওই যে এটা আমি নেক্সট দেখাচ্ছি। এবং হাউ উইল ইউ ট্রিট হাইপারক্যালসিমিয়া ইন দিস কেস? হাইপারক্যালসিমিয়া ট্রিটমেন্টে কি করি? স্টেরয়েড দিই আমরা। হোয়াট আর দ্য আদার ইন্ডিকেশন অফ স্টেরয়েড ইন সার্কোয়েডোসিস? এটা আমরা বলেছি আগে। তাহলে এখানে এই পেশেন্টটা হচ্ছে সার্কোয়েডোসিসের ডিহাইড্রেশন হয় হাইপারক্যালসিমিয়ার কারণে। এবং এই হাইপারক্যালসিমিয়া কেন হয়? কোলিক্যালসিফেরল, যেটা এটা বেশি সিনথেসিস হয় ইন অ্যালভিওলার ম্যাক্রোফেজে, বিশেষ করে যারা সান এক্সপোজড, বেশি সানলাইটে বেশি এক্সপোজড হয়, তাদের বেশি হাইপারক্যালসিমিয়া। দেখো এই সার্কোয়েডোসিস পেশেন্টকে সানলাইটে যাতে না করা হয়, এজন্য বেশি অ্যাভয়েড করতে বলা হয়। এবং এটা ট্রিটমেন্ট হচ্ছে গ্লুকোকর্টিকয়েড। আমরা এর আগে বলছি ইন্ডিকেশন অফ স্টেরয়েড, ইউভাইটিস, রেসপিরেটরি ফেলিউর, রেনাল ফেলিউর থাকলে আমরা দিব। Another question, a 35 years old female on 4th postoperative day after lower uterine cesarean section developed sudden severe shortness of breath, crushing central chest pain. On examination, patient is cyanosed, JBP is raised. এটা কি? এটা হইলে কি পসিবিলিটি হতে পারে? পোস্ট অপারেটিভ পেশেন্টের যদি শ্বাসকষ্ট হয় এবং তার যদি সায়ানোসিস থাকে, সিভিয়ার চেস্ট পেইন, জেবিপি রেজ থাকে, এরকম হইলে পসিবিলিটিস গুলা কি কি আছে এবং কিভাবে এই পেশেন্টটাকে, একটা কমন কজ হচ্ছে এটা পালমোনারি থ্রম্বোএম্বোলিজম, পালমোনারি এম্বোলিজম। এবং পালমোনারি এম্বোলিজম হলে কি ইনভেস্টিগেশন করবো এবং কিভাবে ট্রিটমেন্ট করবো? নেক্সট স্লাইডটা দেখো। মোস্ট পসিবলি এটা হচ্ছে অ্যাকুট মেসিভ পালমোনারি এম্বোলিজম। আদার পসিবিলিটিস অ্যাকুট এমআই, পেরিকার্ডিয়াল ইফিউশন, এওরটিক ডিসেকশন, এগুলা এইভাবে আসতে পারে। এখন এই পেশেন্টটাকে আমরা যখন ইনভেস্টিগেশন করবো পালমোনারি থ্রম্বোএম্বোলিজম মনে করে, তখন আমরা চেস্ট এক্সরে, ইসিজি করতে পারি, ইসিজি ফাইন্ডিং ধরতে পারে। পালমোনারি থ্রম্বোএম্বোলিজমে S1 T3 Q3 টি ইনভার্সন, আরবিবিবি, এগুলো আসতে পারে।
আমরা আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইজ করতে পারি, মানে হাইপোক্সিমিয়া থাকে অনেক সময়, টাইপ 1 অ্যাকিউট রেসপিরেটরি ফেলিউর হয়। আচ্ছা সরি, বোঝা যাচ্ছে না কিনা, আমরা রিপিট হচ্ছে রাকিব? বোঝা যাচ্ছে স্যার। ওকে সরি, থ্যাংক ইউ। আমরা ডি ডাইমার করলে পালমোনারি এম্বোলিজমে ডি ডাইমার বেশি পাই। সিটি পালমোনারি এনজিওগ্রাম, এটা খুবই ফার্স্ট লাইন ডায়াগনস্টিক, এটা ডায়াগনস্টিক টেস্ট। কি ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে সিটি পালমোনারি এনজিওগ্রাফি, কম্পিউটার টোমোগ্রাফিক পালমোনারি এনজিওগ্রাম, এটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। কালার ডপলার আল্ট্রাসাউন্ড করতে পারি লেগ ভেইনে সোর্স খোঁজার জন্য, ডিবিটি হইলো কিনা। বেড সাইড ইকো করতে পারি আমরা, রাইট সাইডে হার্ট ডাইলেটেশন পাইতে পারি, পালমোনারি ভেসেলে থ্রম্বাস পাইতে পারি। ট্রিটমেন্টটা কি, যদি পালমোনারি এম্বোলিজম হয় কিছু জেনারেল মেজার্স আছে, যেমন অক্সিজেন দিব, আইভি ফ্লুইড দিব, ওপিয়েটস দিব, কার্ডিয়াক মেসেজ থ্রম্বাস গুলাকে ব্রেকডাউন করার জন্য দিব। এখানে অ্যাভয়েড ডায়োরেটিক এন্ড বেনজোডাইলারস, এগুলো দেই না আমরা, দিলে পেশেন্টের কন্ডিশন খারাপ হয়। অ্যান্টিকোয়াগুলেশন করব, ওরাল অর মানে সাবকিউটেনিয়াস। থ্রম্বোলাইটিক থেরাপি দিব, স্ট্রেপ্টোকাইনেস, অনেক সময় সার্জিক্যাল থেরাপি লাগে। আর যাদের রিকারেন্ট পালমোনারি এম্বোলিজম হয় তাদেরকে প্রিভেন্টিভ মেজার হিসেবে কাভাল ফিল্টার দেওয়া হয়। কাভাল ফিল্টার মানে কি, ইনফিরিয়র ভেনা কাভাতে ফিল্টার লাগিয়ে দেওয়া হয়, জানে লোয়ার লিম্বে ডিপ ভেইন থ্রম্বোসিস হয়ে পালমোনারি এম্বোলিজম না হইতে পারে। And next, 65 years old male presented to you with evening rise of temperature, cough with blood for 3 months. He also have weight loss and general debility. এটা টিউবারকুলোসিসের পেশেন্ট, ঠিক আছে? টিউবারকুলোসিসের পেশেন্ট। তো টিবির আদার প্রেজেন্টেশন কি এবং ক্রিপ্টিক টিবি কি, এটা এখানে লেখা আছে। আদার টিবি প্রেজেন্টেশন হচ্ছে পাইরক্সি অফ আননোন অরিজিন, অনেক সময় অ্যাসিম্পটোমেটিক থাকে, চেস্টে ডায়াগনোসিস হয়, আনরিজলভ নিউমোনিয়া থাকতে পারে, এক্সুডেটিভ প্লুরাল ইফিউশন নিয়ে আসতে পারে, স্পন্টেনিয়াস নিউমোথরাক্স হয়, এগুলো আদার প্রেজেন্টেশন অফ টিউবারকুলোসিস। ক্রিপ্টিক টিবি আমরা মিলিয়ারি টিবির পার্ট হিসেবে আসে, ক্রাইটেরিয়া বলছি। এইজ, হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ ক্রিপ্টিক টিবি? এলডারলি পেশেন্টের হয়, ইন্টারমিডিয়েট লগ ইন পাইরেক্সি অফ আননোন অরিজিন থাকে, আনএক্সপ্লেইনড ওয়েট লস, হেপাটোস্প্লেনোমেগালি থাকতে পারে, নরমাল চেস্ট এক্স-রে, ব্লাড ডিসক্রেশিয়ার মধ্যে লিউকোমাইড রিঅ্যাকশন, প্যানসাইটোপেনিয়া থাকতে পারে, এমটি নেগেটিভ, কনফার্মেটরি হচ্ছে লিভার বা বোন ম্যারো বায়োপসি। ক্রিপ্টিক টিবি, এটা একটা মিলিয়ারি টিউবারকুলোসিস। আমরা নিয়ার টু দ্য এন্ড, a 35-year-old male alcoholic and smoker presented with high-grade fever, right-sided chest pain on coughing with multiple erythematous skin lesion for 5 days. এটা আসলে একটা নিউমোনিয়া, মাইক্রোপ্লাজমোডিয়াম নিউমোনিয়া হলে এরকম প্রেজেন্টেশন হয়, স্কিন লিশন, ইরিথেমাটাস স্কিন লিশন হয়। নিউমোনিয়া, হোয়াট আর দা আদার এক্সট্রা পালমোনারি প্রেজেন্টেশন অফ মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া, এটা একটা প্রশ্ন আসতে পারে। কার্ভ 65 স্কোরিং করি আমরা, এখানে 4 হলে পেশেন্টটা কোথায় ম্যানেজমেন্ট হবে? আইসিইউতে। হোয়াট আর দা আদার ইন্ডিকেশন অফ আইসিইউ ইন নিউমোনিয়া, হোয়াট আর দা মার্কারস অফ সিভিয়ারিটি ইন নিউমোনিয়া, এগুলা ডেভিডসন থেকে আমি নিয়েছি, একটু স্কিপ করবো আমরা। এক্সট্রা পালমোনারি প্রেজেন্টেশন জানতে হবে মাইক্রোপ্লাজমা দিয়ে হইলে। মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া দিয়ে হলে আরো কিছু ফিচার থাকে এক্সট্রা পালমোনারি, যেমন অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, কোয়াগুলোপ্যাথি, স্টিভেন জনসন সিনড্রোম, গুলেনবারি সিনড্রোম, কার্ডিয়াক এরিথমিয়াস, আর্থ্রালজিয়া এন্ড রেনল্ডস। এই জিনিসগুলো হয় এক্সট্রা পালমোনারি প্রেজেন্টেশন অফ মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া, ঠিক আছে? Another question, 54 years non-COPD patient suddenly developed severe shortness of breath with absent breath sound on right side of the chest with hyperresonant percussion note on exam. এটা বুঝতেই পারতেছো একটা নিউমোথরাক্স হয়েছে। এবং এই নিউমোথরাক্স রিলেটেড প্রশ্ন কি, ম্যানেজমেন্ট কি করব, ট্রিটমেন্টের যদি রিকারেন্ট হয়, বারবার যদি নিউমোথরাক্স হয় সেটা আমরা কি করব, এবং ইন্ডিকেশন অফ সার্জারি কি এই যে নিউমোথরাক্সে, এবং হোয়াট অ্যাডভাইস ইউ উইল গিভ টু দ্য পেশেন্ট, কি অ্যান্সার দেওয়া আছে। এটা হচ্ছে নিউমোথরাক্স, যেমন সিওপিডি পেশেন্ট, এটা সেকেন্ডারি স্পন্টেনিয়াস নিউমোথরাক্স, ঠিক আছে? এটা ইন্টারকোস্টাল টিউব দিয়ে ম্যানেজ করতে হবে, এটা ওয়াটার সিল ড্রেনেজ সহকারে, এটা ডিটেইলস এখানে বললাম না। রিকারেন্ট হইলে আমরা সার্জিক্যাল প্লুরোডিসিস করব, বাই প্লুরাল অ্যাব্রেশন অর প্যারাইটাল প্লুরেক্টমি, সার্জিক্যাল অ্যাব্রেশন করব, প্লুরোডিসিস। ইন্ডিকেশন অফ সার্জারি কি নিউমোথরাক্সে লেখা আছে এখানে, ফেইলিউর অফ দ্য লাং টু রি-এক্সপ্যান্ড আফটার 5 days অফ টিউব। 5 দিনে যদি লাং রি-এক্সপ্যান্ড না করে তাহলে সার্জিক্যাল ইন্টারভেনশন যাইতে হবে। বারবার হচ্ছে রিকারেন্ট,
তাহলে সার্জারি লাগবে। বাইল্যাটারাল স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স সার্জারি লাগবে। যারা প্রফেশনালি হাই রিস্ক থাকে, পাইলট, ডাইভার্স, তাদেরকে সার্জারি করতে হবে নিউমোথোরাক্স হইলে। এবং নিউমোথোরাক্সের পেশেন্টদের কি অ্যাডভাইস দিব আমরা? মাস্ট স্টপ স্মোকিং, অ্যাভয়েড এয়ার ট্রাভেল ফর 1 to 2 weeks আফটার রেজলিউশন অফ দ্য নিউমোথোরাক্স। অনেক জায়গায় এটা 6 weeks পর্যন্ত বলা আছে। ডাইভিং শুড বি অ্যাভয়েডেড পার্মানেন্টলি। নিউমোথোরাক্স যাদের একবার হয়েছে তারা ডাইভিং করতে পারবে না। এন্ড থ্যাংক ইউ। আমি আসলে চেষ্টা করছি 1 ঘন্টার মধ্যে এই স্লাইডগুলো শেষ করতে। আমি জানি না এটা কতটুকু ফ্রুটফুল হবে এবং বুঝতে পারছো কিনা। অসংখ্য ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ এবং তোমাদের জন্য শুভকামনা। হ্যাঁ স্যার, এখন পর্যন্ত চ্যাটবুক কোনো কোশ্চেন আসেনি, যদি পরবর্তী কোশ্চেন আসে তা আমরা নেক্সট সেশনে উপস্থাপন করতে পারবো। আচ্ছা, থ্যাংক ইউ, তোমরা ভালো থ্যাংক থেকো। ইউ সো মাচ স্যার, আপনার খুব সুন্দর একটা ক্লাসের জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তো তোমরা ভালো থেকো সব সময় এবং সুখে থেকো, ভালো পড়াশোনা করো। ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ স্যার। স্যার, আমরা অপেক্ষায় থাকবো আপনার পরবর্তী সেশনের জন্য। থ্যাংক ইউ, আই উইল ট্রাই। হ্যাঁ এন্ড আই ফিল অনার্ড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা। স্যার।